আচ্ছা, তাহলে 22 ধারা থেকে আমাদের শুরু। দেখেন এখানে এখন ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এখানে অস্থাবর সম্পত্তি বলতে পরীক্ষা যদি আসে যে অস্থাবর সম্পত্তি কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, কি বলতে কখন আসবে। তো অস্থাবর সম্পত্তি বলতে এমন সকল দৃশ্যমান অস্থাবর সম্পত্তি, এই অস্থাবর সম্পত্তি এমন সকল দৃশ্যমান যেটা শারীরিক সম্পত্তি বোঝাবে, এক কথায় দৃশ্যমান থাকবে, এগুলো দেখা যাবে, এসে কথা বলবে না, শুরুতেই আপনারা এসে কথা বলা শুরু করে দেন। যে অস্থাবর সম্পত্তি হচ্ছে আমাদের কি দেখলাম যে হচ্ছে এমন সম্পত্তি বোঝায় যে সকল সম্পত্তি হচ্ছে দৃশ্যমান বা শারীরিক, একটা ইন ব্রেকেট দিছে, ব্রেকেট দিয়ে সম্পত্তি বোঝায় যে এক স্থান থেকে অন্য স্থানে কি যায়, সরানো যায়। মোবাইল মানে এক স্থান থেকে অন্য স্থানে কি যাচ্ছে, সরানো, মুভ করা যাচ্ছে, এটা হচ্ছে এক স্থান থেকে অন্য মুভ করা হচ্ছে মোবাইল। আর এর ভিতরে এই মোবাইল সম্পত্তির ভিতরে কি কি অন্তর্ভুক্ত হবে না, তাহলে এর বিপরীত যদি আমরা চিন্তা করি, ভূমি অন্তর্ভুক্ত হবে না, ভূমির সাথে সংযুক্ত যেমন গাছ, ঘর, স্থায়ী স্থাপনা। এখন ভূমির সাথে স্থায়ীভাবে আটকানো জিনিস, এই তিনটি বিষয় একটা উপাদান মনে রাখা যায়। মোবাইল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে না, ভূমি অন্তর্ভুক্ত হবে না, ভূমির সাথে সংযুক্ত বস্তু অন্তর্ভুক্ত হবে না, যেমন ভূমির সাথে সংযুক্ত হচ্ছে গাছ, ঘর, স্থায়ী স্থাপনা যেগুলো রয়েছে, বিল্ডিং। ভূমির সাথে স্থায়ী বা আটকানো, ভূমির সাথে এমন ভাবে আটকানো থাকে। এখন আমরা যেমন একটা গাছ, গাছটা কি স্থাবর না অস্থাবর? স্থাবর স্যার। স্যার স্থাবর স্থাবর। স্থাবর স্যার, কারণ স্থাবর, এখন এটা স্থাবর যদি হয়ে আমি যায়। এটা যদি কাইটা নিয়ে চলে যায় কি হয়ে যাবে, স্থাবর না অস্থাবর? স্থাবর। অস্থাবর হবে স্যার। অর্থাৎ ওখান থেকে কোনোভাবে সরানো যায়, মুভ করে কেটে যদি নেওয়া হয়, সেটা সেটা কি হবে? যে আমি যে নিয়ে গেলাম, কেটে নিয়ে গেলাম, এটা কেটে নিয়ে গেলাম, এটা কি হবে? এটা কি ক্ষতি হবে না চুরি হবে? ক্ষতি হবে স্যার। ক্ষতিও হবে। ক্ষতি প্রথম হচ্ছে ক্ষতিও হবে। হবে, চুরিও হবে। দুইটা দিকে নিতে পারি, কারণ হচ্ছে আমরা ক্ষতি তো হচ্ছে কারো সম্পত্তি, এই যে গাছপালা কেটে ফেলা ক্ষতি সাধন। আবার যদি মালিক না জানে, সে তো অন্য এক স্থানে অন্য স্থানে করে। এখন পারিবারিক মামলা হয়, পারিবারিক মামলার ক্ষেত্রে দেখা গেছে ওই যে দুই পক্ষ মারা হয়, তখন 379 দেওয়া যায় যে এরকম ক্ষতি সাধন করছে, চুরি করছে। আচ্ছা, যাই হোক, আমরা দেখবো। তাহলে আমরা এখানে অস্থাবর সম্পত্তি বলতে কি বুঝলাম। অস্থাবর সম্পত্তি আমরা বুঝলাম যে এমন সম্পত্তি যে সকল সম্পত্তি দৃশ্যমান, ইন ব্র্যাকেট শারীরিক সম্পত্তি বোঝায়, যা এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। আর এখানে অন্তর্ভুক্ত তিনটি বিষয় দেখলো, অর্থাৎ যেসব জিনিস সহজে সরানো যায় সেগুলো অস্থাবর সম্পত্তি, আর যেগুলো স্থায়ীভাবে যুক্ত সেগুলো অস্থাবর সম্পত্তি নয়, সেগুলো স্থাবরে যাবে। এখন উদাহরণটা কি, রহিম একটি মোটরসাইকেল আছে, সে এক জায়গাতে অন্য জায়গায় নিতে পারে। মোটরসাইকেল অস্থাবর সম্পত্তি, যেটা নেওয়া যায়, কিন্তু তার জমির উপর নির্মিত ঘরটি সরানো যায় না, যে আমরা বিল্ডিং এ আছে এটা সরানো যায় না। তবে ঘরটি অস্থাবর সম্পত্তি কারণ এটি ভবিষ্যতে স্থায়ীভাবে যুক্ত। এই যে কথাগুলো, এই কথাগুলো আপনারা দেখবেন মেন বই পড়বেন, এটা মাথায় নিবেন, কারণ সামনে অনেক কাজে লাগবে। এমসিকিউ, এই অস্থাবর সম্পত্তির অন্তর্ভুক্ত কি কি হবে এখানে? জমি স্থায়ীভাবে সংযুক্ত, তারপর মানে এটা কি অস্থাবর হবে? এখানে যে গরু, এখানে সবগুলা কি সরানো যাবে? জমি স্থায়ীভাবে সংযুক্ত ঘর, তাহলে গরুটাকে সরানো যাবে, তাহলে এটা কি মুভেবল প্রপার্টি। নিচের কোনটি অস্থাবর সম্পত্তি নয়? টেবিল, মোবাইল ফোন, সাইকেল, জমি, কোনটা? জমি। এখন আসেন 23। জমি। Good. অবৈধ লাভ, রংফুল গেইন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অবৈধ লাভ করেছে, অবৈধভাবে লাভ করেছে, আমরা বলি না অনেক সময়। তাহলে এখানে দুইটা বিষয় আমরা রাখবেন, এই অবৈধ লাভে দুইটা বিষয় রয়েছে খুব জরুরি। প্রথম হচ্ছে অবৈধ লাভকে সংজ্ঞায়িত করার জন্য যে বিষয়টা জরুরি, অবৈধভাবে এমন সম্পত্তি অর্জন করবে, প্রপার্টি অর্জন করবে, প্রথম কথা হচ্ছে। আর যার উপর লাভ করবেন, যে ব্যক্তি আইনগত কোনো অধিকার নাই, আপনি যাচ্ছেন তার সম্পত্তিটা নিয়ে এসে পড়তেছেন, অবৈধভাবে নিয়ে আসতে পারতেছেন, আপনার আইনগত কোনো অধিকার নাই। একটা হচ্ছে অর্জন করতে হবে, আর হচ্ছে যার উপর লাভকারী ব্যক্তির আইনগত অধিকার নেই, আপনি যে নিয়ে এসে আপনার কোনো আইনগত অধিকার নেই, আপনার আইনগত অধিকার ছাড়া এই সম্পত্তি অর্জন করতেছেন। তাহলে একটা অবৈধ হতে হবে, আর একটা হচ্ছে আইনগত অধিকার নাই, দুইটা বিষয় মনে রাখবে। রংফুল গেইনে অবৈধ লাভকে সংজ্ঞায়িত করার জন্য দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে অবৈধ উপায়ে অর্জন, আর একটা হচ্ছে অবৈধ আইনগত কোনো অধিকার নাই ওই ব্যক্তির। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে অন্যের সম্পত্তি নিজের দখলে নিয়ে লাভবান হয়, তাহলে সেটা রংফুল গেইন, অবৈধ লাভ। সেটা আমরা যাই ওই যে আমরা যখন 441 থেকে অবৈধ প্রবেশ, বেআইনি ভাবে প্রবেশ করে, তখন এই যে অবৈধ লাভ করা, এই সংগ্রহ এইখানে সাথে আমরা পাবো কিছু বিষয়। তাহলে কি বলা হচ্ছে, এখন যদি কেউ বেআইনি ভাবে অন্যের সম্পত্তি নিজের দখলে নিয়ে লাভ করে, বেআইনি ভাবে, এটা একটা যাবে রংপুর গেইন। এখন উদাহরণটা কি হতে পারে? রহিম রাস্তার করিমে এক ভর্তি টাকা পেল, সে জানে ব্যক্তি তার নয়, তবে সে নিজের কাছে রেখে দিল। এখন এই যে অবৈধভাবে সম্পত্তি অর্জন করছে, এটা আমরা যে যে রাস্তার টাকা করে পাও, আমরা কিন্তু আত্মসাতের দিকে চলে যেতে পারি, তাই নয় কি? আমরা যে রাস্তায় টাকা পয়সা পাই, যে এখন কারো প্রকৃত মালিকরা না বোঝে নিজে আত্মসাৎ গ্রহণ করে, নিজে আমরা এটা খেয়ে ফেলি, এরকম হয় না?
আচ্ছা, এখানে অবৈধভাবে এমন সম্পত্তি লাভ করেছে যার উপর কোনো আইনগত অধিকার নাই, যে আমি যে টাকা, এটা আমার আইনগত অধিকার আছে, এটি হলো রংফুল গেইন, মনে রাখবেন। অবৈধভাবে লাভ করলাম, বৈধ না, শরীয়ত বাদ দিলে কি বৈধ লাভ, তাহলে হচ্ছে রং হবে না, এটা কি রংফুল গেইন। রংফুল গেইন বলতে কি বোঝানো হয়েছে, এই যে অবৈধ উপায় এমন সম্পত্তি যার কোনো অধিকার নেই, এই দুইটা মনে রাখবেন। এইটুকু মনে রাখলে কিছু কিছু জিনিস আছে একটু সংক্ষেপে মনে রাখবেন, কাজে লাগবে। আর এই টিকাগুলো যারা ভালো করে পড়তেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের বেসিকটা ভালো হচ্ছে, এবং সামনে একটু ভালো করবেন, দেখবেন। রংপুরের উদাহরণ কোনটি হবে, যে নিজের জমি বিক্রি করা, তার বন্ধুর কাছ থেকে বৈধভাবে উপহার নেওয়া, এগুলো তো হবে না। অন্যের মোবাইল চুরি করে নিজের কাছে রাখা, এগুলো হচ্ছে রংফুল গেইন দিকে যাবে। রংফুল লস একই সংজ্ঞা। আবার আমরা যেটা দেখলাম 22-এ, একটা হচ্ছে অবৈধ লাভ আর একটা হচ্ছে অবৈধ ক্ষতি, রংফুল লস। এই রংফুল লস এর ক্ষেত্রে হচ্ছে অবৈধ ক্ষতিটা কি, যে এটাও অবৈধ, অবৈধ ক্ষতি বলতে বোঝায় যে অবৈধভাবে কোনো সম্পত্তি ক্ষতি করা, ওটা লাভ করা, এটা ক্ষতি করা। আর যার ক্ষতিগ্রস্ত ব্যক্তির আইনগত অধিকার রয়েছে, বুঝতে পারছেন? মানে এখন অবৈধভাবে সম্পত্তি ক্ষতি করছে, ঠিক আছে, আবার ক্ষতিগ্রস্ত ব্যক্তির উপর আইনগত অধিকার আছে। এখন কেউ যদি বেআইনি ভাবে এমন কাজ করে যাতে কোনো ব্যক্তি তার বৈধ সম্পত্তি হারায়, বৈধ সম্পত্তি হারায় ফেলে, তাহলে রংফুল লস হয়, সেটা ক্ষতি হয়ে যাবে। করিমের একটি গরু আছে, রহিম ইচ্ছাকৃত গরুটিকে চুরি করে নিয়ে যায়। এখন সে তার বৈধ সম্পত্তি গরু, ক্ষতিটা হয়েছে অবৈধ উপায়, সে অবৈধভাবে নিয়ে গেছে, তার সে মালিকানা নাই, কিছু নেই, অবৈধভাবে নিয়ে গেছে। আর পরীক্ষা হলে এইটাই যারা, কিন্তু আপনার পরীক্ষায় ধারা কোট করবেন না, বাট এগুলা চুরির ক্ষেত্রে, আত্মসাতের ক্ষেত্রে যে বিষয়গুলো সঙ্গে কোনটা বুঝবেন স্পষ্ট ভাবে, কোনটা কি হচ্ছে। চুরির দিকে যায়, এগুলো চুরির দিকে চলে যাবে, যে সে সে কি চুরি করেছে কিনা, সে আমরা এগুলো ব্যক্তিগত চুরি মামলা দিব, এটা তো আত্মসাৎ মারে। এখানে যদি মালিকানা দায়, আত্মসাতের ক্ষেত্রে কিছু কিছু বিষয় থাকবে, চুরির ক্ষেত্রে কিছু কিছু বিষয় থাকলে আমাদের খেয়াল রাখতে হবে। এখন এই রংফুল গেইন আর রংফুল লস, অর্থাৎ অবৈধ লাভ অবৈধ ক্ষতির একটা পার্থক্য পরীক্ষা আপনাদের আসতে পারে। এই যে পার্থক্যটা দেওয়া আছে, যে অর্থ হচ্ছে অবৈধভাবে লাভ করা, অবৈধভাবে ক্ষতি করা, একই জিনিস, একটা লাভ আর একটা ক্ষতি। আর বেআইনিভাবে লাভ করবে আর বেআইনিভাবে বৈধভাবে সম্পত্তি হারিয়ে ফেলবে, সে তার সম্পত্তিটা হারিয়ে যাবে, এটা ক্ষতি হবে তার। চুরি করে মোবাইল রাখবে, চুরি হয়ে মোবাইল হারানো, চুরি করে মোবাইল নিজে রেখে দিবে, আর চুরি হয়ে মোবাইলে হারানো। আচ্ছা, সাধারণ পক্ষে রংফুল গেইন মানে অন্য পক্ষে রংফুল লস, একে খুব সহজভাবে বোঝানো হয়েছে যে সাধারণ এক পক্ষের রংফুল গেইন হচ্ছে, অন্য পক্ষের রংফুল লস হয়ে যাচ্ছে, মানে এক পক্ষ আরেক পক্ষের ক্ষতি হচ্ছে, কি বলছে, অবৈধভাবে গেইন হচ্ছে, আর হচ্ছে আরেকজন অন্য পক্ষের কি হচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। এগুলো অনেক আমরা রিভিশন দিব, সমস্যা নেই ইনশাল্লাহ, এক এক একটা টপিক ধরে ধরে, টেনশন না, একটু একটু বুঝেন, আমরা এগুলো রিভিশন দিব। আচ্ছা, তাহলে রংফুল লস, অবৈধভাবে সম্পত্তি ক্ষতি হওয়া। আর রংফুল লসের ক্ষেত্রে কোনটি উদাহরণ হবে, চুরির মাধ্যমে কারো বৈধ সম্পত্তি হারানো, কারো বৈধ সম্পত্তি তো হারিয়ে যাচ্ছে চুরির মাধ্যমে, এটাই রাইট। আচ্ছা, এটা ভুল বোধের ক্ষতির ব্যাখ্যা, এটা আপনার মেন বই দেখে নেবেন, যে আপনারা মেন বই যেটা আছে আপনারা দেখবেন, অবৈধভাবে লাভ করা বলা হবে, অবৈধ অর্জন করা হচ্ছে, ওই যে ঘুরে ফিরে ওই কথাগুলো, এগুলো দরকার নেই। হ্যাঁ, এগুলো দরকার নেই, এগুলো আপনার মেন বই, যে এখন যেটা আলোচনা মেন বইয়ে সুন্দর বই আছে, কোনো সমস্যা নেই, দরকার নেই। 24, অসাধুভাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 24, অসাধুভাবে, ডিসঅনেস্টলি। একজন, এই যে আইনের ভাষাটা কি, এখানে সংজ্ঞাটা কি, অসাধুভাবে যে ব্যক্তি কোনো কাজ করা, অন্য কারো রংফুল গেইন, রংফুল লস ঘটানোর উদ্দেশ্যে সে কাজটি করেছে, তাহলে ডিস। দেখেন, এই যে আমরা 23-এর যে সংজ্ঞাটা পড়লাম, 23-এর সাথে 24-এর সাথে একদম অ্যাটাচ করে দিচ্ছে, জাস্ট একটা হচ্ছে কি, অসাধুভাবে কোনো, অর্থাৎ এখানে যে কারো ভাবে অবৈধ ক্ষতি আর অবৈধ লস হয়েছে, এই দুইটা মিলে যদি কোনো কাজ করে, সেটা হচ্ছে ডিস, অসাধুভাবে। তার মানে চুরির ক্ষেত্রে দেখছেন আপনাদের ফাউন্ডেশনটা কেন ভালো হবে না। আপনারা যে এই যে 23 ধারা যে পড়লাম, দুইটা অবৈধ বা অবৈধ, অবৈধ লাভ অবৈধ ক্ষতি, এই দুইটা মিলে হচ্ছে অসাধুভাবে। তাহলে এই যখন আমরা বললাম না, এখানে চুরি ক্ষেত্রে চলে যাবে যে বিষয়গুলো, তাহলে এই দুইটা মিলে যদি অসাধুভাবে হবে, শব্দ মিলে হচ্ছে, তাহলে কি কোনো ব্যক্তি কারো সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে অসাধুভাবে গ্রহণ করে, সেটা চুরি বলে গণ্য হচ্ছে। যে চুরি ক্ষেত্রে 5টি উপাদান, তাহলে এইটাই আমরা দেখলাম, যে যে ব্যক্তি কোনো কাজ করে কারোর জন্য রংফুল গেইন বা অবৈধ লাভ, অন্য কারোর কাছে রংফুল লস অবৈধ ক্ষতি ঘটানোর উদ্দেশ্যে যদি করে, যে কারো কাছে আমার সম্পত্তি আছে, যে সম্পত্তি নিয়ে গেল, এটা আমার ক্ষতি হয়ে গেল, আর অবৈধভাবে সে লাভ করলো, এটা সে যে নিল, এখন সে যদি আমার সম্মতি অনুমতি সহকারে নেয়, সম্মতি সহকারে মানে না, মানে সম্মতি ব্যতিরেকে নেয়, তাহলে কি হয়ে গেল, সেটা অসাধুভাবে হিসেবে গণ্য হবে না, সেটাই বলছে ডিসঅনেস্টলি, অসাধুভাবে। আচ্ছা, আরো যদি ক্লিয়ার করে দেই, যে যদি কেউ এমন উদ্দেশ্যে কাজ করে থাকে যে অবৈধভাবে লাভবান হয় আর অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই অসাধু উদ্দেশ্য করা হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্দেশ্য থাকতে হবে, এটা একটা ইন্টেনশন, এটার একটা ইনটেনশন থাকতে হবে, এরকম যদি কাজ করে। উদাহরণটা কি, রহিম জানে মোবাইল করিমের, আর রাজু জানে মোবাইল নাজমুলের,
তবু সে কি করলো, না রাজু কি করলো, সে চুরি করে বিক্রি করে যাতে সে টাকা পায়। রাজু কি করলো, নাজমুল মোবাইলে চুরি করে বিক্রি করে দিচ্ছে, সে জানে সে আমি এখানে টাকা পাবো। তো এই যে এখানে রাজুর যে উদ্দেশ্য, এটা রংফুল গেইন করা, লাভ করা। আর এখানে করিমের কি হলো, নাজমুলের কি হলো, রংফুল লস হলো। একজনের ক্ষতি হলো, আরেকজনের লাভ হইলো। এই যে অসাধু ভাবে দুইটা শব্দ মিলে অনেকে ঠাটা মুখস্থ করে, একটা মুখস্থ করে পরে না মাথার সাথে মিলাই দেখেন আগেটার সাথে কি ক্যারেক্টার আছে। তাই রহিমের কাজটি কি অসাধু ভাবে হয়েছে, রাজুর কাজটা হচ্ছে অসাধু ভাবে কাজটা করা হয়েছে। মূল পয়েন্ট আমরা কি দেখলাম, ক্ষতি ক্ষতি লাভ হলেই হবে না, ইচ্ছাকৃত ভাবে হতে হবে, ইন্টেনশনালি হতে হবে এটা। এবং রংফুল গেইন আর রংফুল ঘটা দুইটাই থাকতে হবে, একটা পক্ষে হলে হবে না। তাহলে ডিসঅনেস্টলি আমরা কি বুঝলাম, ইচ্ছাকৃত রংফুল বা রংফুল গেইন লস, রংফুল লস ঘটা। নিচের ক্ষেত্রে ডিসঅনেস্টলি প্রযোজ্য হবে ইচ্ছাকৃত বন্যের টাকা আত্মসাৎ করা, এই যে এটা অসাধুভাবে যাবে। ইচ্ছাকৃত ভাবে জনের টাকা আত্মসাৎ করা অসাধুভাবে। এখন আসেন ফ্রডেনলি, ভেরি ইম্পর্টেন্ট 25, ফ্রড অ্যান্ডলি অর্থাৎ প্রতারণামূলক ভাবে, প্রতারণা আমরা বলি না, প্রতারণা 415। এখানে দেখেন 25 প্রতারণামূলক ভাবে বলছে, একটা ভাবে শব্দ এল ওয়াই যোগ করে দিচ্ছে, ফ্রডেনলি। এখন আইনের ভাষ্যটাকে আমরা দেখবো, যদি কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে ইন্টেন্ড টু ডিফ্রড করে কাউকে, কাউকে যদি আমি প্রতারণার উদ্দেশ্যে যদি কোনো কাজ করি, সেই কাজটি কি প্রতারণামূলক ভাবেই গণ্য হবে। মানে প্রতারণা করার উদ্দেশ্যে প্রতারণার যে সংজ্ঞাগুলো রয়েছে, যে সংজ্ঞাগুলো, সেই প্রতারণার উদ্দেশ্যে যদি কোনো কাউকে কাজ করি সেটা প্রতারণামূলক ভাবে গণ্য হবে। অর্থাৎ প্রতারণার উদ্দেশ্য না থাকলে ফ্রডেনলি হবে না। যদি প্রতারণা না করি, মানে প্রতারণা মানে কি, কাউকে ঠকানো, মানে আমি মেশকাতকে ঠকাবো, নাজমুলকে ঠকাবো, মুসলিমকে ঠকাবো, যদি এরকম কোনো ইচ্ছাকৃত বা কাউকে ঠকানোর উদ্দেশ্যে কোনো কাজ করি এবং কাজের মাধ্যমে আপনি কি করি, বিভ্রান্ত প্রতারিত করি, যেমন এরকম আমরা দেখাই অপরের রূপ ধারণ করে, বা কাউকে, যেমন যে আমার কাছে এই যে গামছা পাটির উদাহরণ তো জানেন, যে সাবান টাবান পেঁচায়, পেপার পেঁচায়, ভিতরে কয়টা সাবান দিয়ে ডলার, 5-6টা ডলার ডুবায় বলে সব ডলার। তা বললো এই ডলারে এখানে 10 লাখ টাকা আছে, আপনি মাত্র মাত্র 3 লাখ টাকা দিলে হবে, এই 10 লাখ টাকা আপনার, সব ডলার আর ডলার। তো এই ডলার খোলা যাবে না, আগে থেকে গোছার আগে পার্টি রেডি রাখে। এই যে একটা প্রতারণা করা, হ্যাঁ, তা কাউকে ঠকানোর উদ্দেশ্যে, কাউকে বিভ্রান্ত করার জন্য, ওই তখন কি করে, দুই পার্টি মিলে এক পার্টি যায়, ওই গামছাটা এই ব্যাগে সব টাকা আছে বা 20 লাখ টাকা, এটা অবৈধভাবে আসছে বিভাবে, এটা আপনার দিয়ে দিলাম 3 লাখ টাকা দিয়ে। টাকাটা ব্যাগে নিয়ে যায়, বাসায় যায়, দেখে ও তো মনে ফুর্তি যে ডলার পাইছে, কিছু ডলার তো দেখায় উপরে থাকে, প্রায় $50 বা $100, ওই 10-20 হাজার টাকা ডলার দেওয়া থাকে। ডলার তো ঠিকই, সবই ডলার। যাই দেখে কিচ্ছু নাই, সব হচ্ছে কি, সব হলো কয়েকটা সাবান, পচা সাবান দিয়ে রাখছে, লাখ সাবান। আর হচ্ছে পেপারটা খুব সুন্দর করে রাখছে, খুলে দেয় গামছা, মাথায় হাত দিয়ে আবার কি হইলো, যে নিপঞ্চ যে ও আছে, থানায় যায় করে জিডি, পুলিশের তদন্ত করে কি পাবে, এই গামছা বাটি বহু এরকম ঘটনা ঘটায় দেয়। তাহলে এই যে ইচ্ছাকৃত কাউকে ঠকানো, কাউকে বিভ্রান্ত করা, প্রতারিত করে, এগুলো ফ্রডেনলি করেছে বা প্রতারিত করেছে বলে গণ্য হয় 25 দ্বারা। উদাহরণটা কি, রহিম জানে তার জমি নেই, তবে সে করিম ভুয়া কাগজ দেখিয়ে একটি জমি তার টাকা করিম নেই। এই যে এখানে একটা উদাহরণ দেখলাম আমরা, যে রহিম জানে তার জমি নেই, তবে সে করিমকে ভুয়া কাগজ দেখায় জমি নেই, যেটা আমি প্রথমে একটা উদাহরণ দিলাম আপনাদের। তাহলে রহিম ইচ্ছাকৃত ভাবে প্রতারণা করেছে এবং কাজটি তার কি হয়েছে, প্রতারণা ভাবে হয়েছে বলে গণ্য হয়। এখন এই অসাধু ভাবে এবং প্রতারণা ভাবে পার্থক্য আছে। অসাধু ভাবেতে আমরা দুইটা শব্দ পাইলাম, একটা হচ্ছে রংফুল গেইন, রংফুল লস। আর এখানে ফ্রডেনলি আমরা বলে প্রতারণা করে, ডিসিভস করা হয়, প্রতারণা, ফ্রডেনলি, ফ্রড, ইন্টেন্ট টু ফ্রড যেটা। তাহলে পার্থক্যটা কি, এখানে আমরা দেখলাম রংফুল গেইন আর রংফুল লস। আর প্রতারণা করা, ডিসিভ করা, অবৈধ ক্ষতি লাভ উদ্দেশ্য, আর প্রতারণার উদ্দেশ্য হতে হবে চুরি করে টাকা নেওয়া আর ভুয়া কাগজ দেখে টাকা নেওয়া, দেখছেন। অর্থাৎ সব ফ্রডেনলি কাজে ডিসঅনেস্ট হতে পারে, সব ফ্রডেনলি কি হতে ডিসঅনেস্টলি হতে পারে, তবে ফ্রডেনলি সব ডিসঅনেস্টলি কাজ, সব অসাধুভাবে ফ্রডেনলি নাও হতে পারে। পড়বেন, এগুলো একটু পড়বেন, কাজে লাগবে আপনাদের, কতটা কাজে লাগবে এগুলো সামনে গেলে বুঝবেন। যারা এদিকে একটু দুর্বল হবেন, আপনি গিয়ে আপনাদের সঙ্গে মুখস্থ কষ্ট হয়ে যাবে। আর এগুলো যখন একটু স্ট্রং নেবেন, তখন সঙ্গগুলো পড়লেই মাথার দিকে যাবে। এমসিকিউ, ফ্রডেনলি বলতে কি বোঝায়, যে প্রতারণার উদ্দেশ্যে কাজ করা। নিচের কোনটি ফ্রডেনলির উদাহরণ, ভুয়া দলিল দিয়ে টাকা নেওয়া। আচ্ছা, এখন আসেন 26, রিজন টু বিলিভ। রিজন টু বিলিভ বিশ্বাস করা যথেষ্ট কারণ, যেহেতু আমরা বলি না যে বিশ্বাস করার কারণ আছে, তো এই যে এটাও একটা অপরাধের ক্ষেত্রে, যে যথেষ্ট কারণ যে বিশ্বাস করা, যে আমি এমন ভাবে আপনাকে একটা কনভার্ট করলাম যে বিশ্বাস করতেই হবে, এমন একটা বিশ্বাস করাইছি, বুঝতে পারছেন, যে বিশ্বাস করা যথেষ্ট কারণ থাকে। আইনের ভাষ্যটাকে এখানে 26 ধারার, যদি কোনো ব্যক্তি তখনই বলা হবে তার রিজন টু বিলিভ রয়েছে, বিশ্বাস করার কারণ রয়েছে, কিরকম, যখন তার যথেষ্ট কারণ, সাফিসিয়েন্ট কজ থাকে কোনো বিষয়কে সত্য বলে বিশ্বাস করা। যে আমি, আমার কাছে এই যে যা প্রমাণ আছে আপনি বিশ্বাস করেন, আপনি এই জমি আমার, এইটা আপনার, আপনি এটা দায়িত্বে আছে, কোনো সমস্যা নাই। তাহলে যথেষ্ট কারণ না থাকলে
রিজন টু বিলিভ হবে না। সাফিসিয়েন্ট কজ বা সত্যকে যখন বিশ্বাস করাবে সেটাই কি হবে, রিজন টু বিলিভ হবে। আর যথেষ্ট কারণ না থাকে রিজন টু বিলিভ হবে না। আমরা যদি আরেকটু দেখি যে শুধুমাত্র সন্দেহ হলেই সাসপেন্স হবে না। সন্দেহ, আপনি সন্দেহ করছেন কিন্তু সন্দেহটা যুক্তিসঙ্গত হইতে হবে। অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে আপনাকে ফালাইছে, আপনাকে এমন ভাবে আপনাকে ই করা হচ্ছে, হ্যাঁ মেসকাত ক্লাস মনোযোগ দাও। এই যে এমন ভাবে এটাকে ই করা হচ্ছে, আপনি কনভার্ট করতেছে যে যে পরিস্থিতি হোক যে যুক্তিসঙ্গত মানুষের বিশ্বাস করতে বাধ্য। অনেক কিছুই সামনে যে উপস্থাপন করে মানুষের সামনে, যে তখন আপনি বিশ্বাস করতে, এই যে বিশ্বাস করানো, যুক্তিসঙ্গত বিশ্বাস করানো হচ্ছে 26। মূল কথা যথেষ্ট কারণ থাকতে হবে, এটাই হলো ফ্যাক্ট। অর্থাৎ রহিম খুব কম দামে একটি মোবাইল কিনলো, তখন ওই যে মোবাইলটা আমার, এটা আমি বাইরে থেকে পাঠাইছে, বিদেশ থেকে পাঠাইছে, কিন্তু সে কাগজপাতি দেখাতে পারলো না। মোবাইলটা নতুন কিন্তু বিক্রেতা কোনো কাগজ দেখাতে পারলো না। রহিম জানে বাজারে এই মোবাইলের দাম অনেক বেশি। এখন রহিমের যথেষ্ট কারণ আছে বিশ্বাস করেছে মোবাইলটা চুরি চুরি করতে পারে, চুরি হতে পারে। তো তার রিজন টু বিলিভ আছে। আমরা সাসপেনশন সন্দেহ করি, আর রিজন টু বিলিভ যথেষ্ট কারণ আছে। আর অনুমানটা দুর্বল, আর বিশ্বাস কারণ থাকলে তো আমরা নেই, শক্তিশালী যৌক্তিক থাকে রিজন টু বিলিভ থাকলে। কোন সাসপেনশনের ক্ষেত্রে আমরা কিন্তু দুর্বল। আর আইনগত গুরুত্ব কম, আর এটা বেশি। এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো একটু মোটামুটি নিবেন। রিজন টু বিলিভ বলতে কি বোঝায়, যথেষ্ট কারণ রয়েছে। আর নিচের রিজন টু বিলিভ এর প্রযোজ্য হবে অবশ্যই দৃশ্যমান প্রমাণ পরিস্থিতির ভিত্তিতে বিশ্বাস করা। এমন ভাবে বলবে যে আমি মোবাইল নিয়ে আসছি, এই কাগজ না তাহলে এই মোবাইল দেখে আপনি বুঝবেন যে হ্যাঁ, যে এটার কাগজপাতি নাই, কিন্তু আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ এটা চুরি হতে পারে, অথবা আমি নিয়ে নিলাম এটা, হ্যাঁ কোনো সমস্যা হবে না, আমি অনলাইন থেকে কিনছি। সে নিয়ে নেয়, ঠিক আছে। তাকে বিশ্বাস করানো যে কোনো পরিস্থিতি তাকে ঠেকাবে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 27, প্রপার্টি পসেশন, ওয়াইফ, ক্লার্ক এন্ড সার্ভেন্ট। এই যে আমাদের সম্পত্তিগুলো রয়েছে, প্রপার্টি রয়েছে দখলে, যদি আমাদের স্ত্রী, ক্লার্ক, তাদের যদি আমাদের এই স্ত্রী কারণে চাকরের দখলে থাকা সম্পত্তি কি থাকবে, যে আমরা যে বলি না যে আমাদের সম্পত্তি, যে কাউকে তো দায়িত্ব দিই, আমার সম্পত্তি স্ত্রীর দায়িত্ব থাকে, এবং আমি কোনো কোম্পানি থাকলে ক্লার্ক থাকে, সার্ভেন্ট থাকে, তারা কি এই স্ত্রী কারণে চাকরের দখলে থাকা সম্পত্তি কি হিসাবে গণ্য হবে সেটা আমরা দেখব। অর্থাৎ আমার সম্পত্তি যদি কোনো কাউকে দেখভাল করতে দায়িত্ব দেই, তাহলে তার সে কি করে, সে সম্পত্তি দখলের, সে মালিকের দখলে রয়েছে, আমার দখলে রয়েছে বলে গণ্য হবে। আইনের মূল কথাটা কি, যদি কোনো সম্পত্তি স্ত্রী, কেরানি, ক্লার্ক বা চাকর দখলে থাকে, তাহলে আইনের দৃষ্টিতে সেই ব্যক্তি নয়, বরং স্বামী, মালিক বা নিয়োগকর্তা দখলে আছে বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি এই প্রপার্টি গুলা ওয়াইফ, ক্লার্কের, আপনাদের নয়, কিন্তু যে স্বামী বা মালিক বা নিয়োগকর্তা দখলে আছে বলে গণ্য করা হবে, যার পক্ষে তারা কাজ করেছে। অর্থাৎ আমার আমার টাকা পয়সার দায়িত্ব আমার স্ত্রী থাকে, বা সে আমি মনে করতো যে আমার মালিক হচ্ছে আমার স্বামী, বাট আমি দায়িত্ব রয়েছে। বুঝতে পারছেন যে এই ইম্পর্টেন্ট কিন্তু এটা। অর্থাৎ স্ত্রী, কেরানি, চাকর, যে সম্পত্তি নিজের কাছে রেখে দিচ্ছে, যদি রেখে দেয়, তা প্রকৃত মালিকের দখলে আছে বলে ধরা হবে। এখন আমার আমার টাকা যদি আমার টাকা যদি স্ত্রী যদি আমার সম্মতি ছাড়া যদি তার বাইকে দেয়, ব্যবহার করতে দেয়, তাহলে কি আমার একটা ঘড়ি আমার অসম্মতিতে দিল, ব্যবহার করতে দিল, তো এটা কি চুরি বলে গণ্য হবে না? এ বলছে যে সম্পত্তি দখল কার সম্পত্তি, সম্পত্তিটা আমার সম্পত্তি, মালিকের সম্পত্তি। অর্থাৎ প্রকৃত মালিকের দখলে আছে বলে ধরা হবে, মালিক সম্পত্তিটি কার। আমরা যদি সহজভাবে নেই যে তারা নিজের জন্য নয়, অন্যের পক্ষে সম্পত্তি রাখে, তাই তাদের দখল মানে মালিকের দখল। এই দখলটা হচ্ছে যে তারা যে দখল রাখতেছে, পজিশনটা রাখতেছে, এটা কার, মালিকের জন্য, মালিকের কাছে রয়েছে বলে গণ্য হবে। উদাহরণটা কি, করিম একজন ব্যবসায়ী, তার দোকানে ক্যাশ টাকা কর্মচারী কেরানির হাফিজের কাছে আছে, তাহলে হাফিজের টাকা যদি হাফিজের কাছে থাকলেও এই আইনের দৃষ্টিতে এটি করিমের দখলে আছে বলে গণ্য হবে। বুঝতে পারছেন? তো হাফিজ সেই টাকা যদি আত্মসাৎ করে, তাহলে মালিকের সম্পত্তি কি হবে, সেটা আত্মসাৎ বলে গণ্য হবে। দায়িত্বে থাকলেও কি মালিকের আত্মসাৎ হিসেবে গণ্য হবে না? আমরা এগুলো দেখবো। আচ্ছা, 27, কেরানির কাছে মালিকের সম্পত্তি কার দখলে গণ্য হবে? অবশ্যই মালিকের। যদি কেরানি থেকে মালিকের কাছে গণ্য হবে। স্ত্রী যদি স্বামীর সম্পত্তি নিজের কাছে রাখে, আইনের সেটি কার দখল হবে? অবশ্যই স্বামীর। আচ্ছা, এটা আবার এক ডাবল করা আছে, স্থায়ী স্থায়ী কর্মচারী, অস্থায়ী কর্মচারী, জাল আছে, ওর দরকার নেই। এখন দেখেন 28, কাউন্টারফিট, জাল তৈরি করা, জাল, আমরা জাল পাবো সামনে, যে 463-তে যে জাল, জালিয়াতি পাবো। কাউন্টারফিট, জাল তৈরি করা। এখানে জালটা কিরকম হবে, মানে এই যে যে জাল শব্দটা আসছে, যে জাল বা আমরা বলি ফেব্রিকেটেড বা নকল, আমরা নকলের আলাদা, নকলের ক্ষেত্রে আবার আলাদা, জাল এক জিনিস, নকল আরেক জিনিস। তার 28 দ্বারা জাল বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এক জিনিসকে অন্য জিনিসের মতো দেখতে বানায়, মানে একটা জিনিস অন্য জিনিসকে দেখতে বানায়,
এবং সেই সাদৃশ্যের মাধ্যমে কি করে যে প্রতারণা করার উদ্দেশ্যে, বুঝতে পারছেন? মানে উদ্দেশ্য কিন্তু প্রতারণা। এই জাল করার উদ্দেশ্য হচ্ছে এমন একটা জিনিস অন্য একটা হবু আরেকটা জিনিস মতো বানাবে, সেই সাদৃশ্য করে তৈরি করবে যে প্রতারণার উদ্দেশ্য। এবং সে যে করবে সে জানে এটা প্রতারণার সম্ভাবনা আছে, যে করতেছে সে জানবে এটা প্রতারণার সম্ভাবনা রয়েছে, তাহলে সেই ব্যক্তি জাল করেছে বলে গণ্য। আপনারা যদি মেন বই দেখেন, যদি মেন বই দেখবেন, জাল করতে হুবহু এরকম হতে হবে, এটা হলো কথা। অর্থাৎ এমন নয়, হুবহু হইতে হবে এমন নয়, একটা ক্রস দিছে এমন নয়। পুরোপুরি মিল না থাকলে যদি বিভ্রান্ত করবে সাথে সাথে তাই কাউন্টার ফিট হবে বা জাল জাল তৈরি হবে। আই রিপিট, জাল করতে হলে হুবহু হইতে হবে সেরকম না, এমন হইতে হবে না। একটা পুরোপুরি যদি না মিলেও আমরা ওর সাথে জাল করি না, জাল নোট জাল তৈরি এরকম বলে না, জালিয়াতি করছে, তাই কিছুটা সাদৃশ্য থাকলেও সেটা কাউন্টার ফিট হবে বা জাল হবে। আর একটা ব্যাখ্যা দেখবেন আপনি মেন বইয়ে, যদি কোনো জিনিস এমন ভাবে বানানো হয় যে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে, এমন বানাইছে জাল বিভ্রান্ত হতে পারে। যেমন আমাদের এই যে অনেক সময় কি বলে যে আমরা টাকা ট্যাক্সের জন্য আমরা যে স্টাম্প করি না, দেখা গেছে জাল বুঝার উপায় নেই। এটা কি উদ্দেশ্য, কি প্রতারণার উদ্দেশ্য ছিল, প্রতারণার সম্ভাবনা ছিল, জানা ছিল যে এটা প্রতারণা হচ্ছে। যতক্ষণ না এটা যতক্ষণ না তার বিপরীত প্রমাণ করা যায়, বিপরীত প্রমাণ করলে তো এটা আলাদা হিসাব। আমরা যদি সহজভাবে নেই, তাহলে এটাকে আমরা দেখবো এক জিনিসকে আরেক জিনিসের মতো বানানো, যাতে মানুষ ভুল করে সেটা আসল মনে করে, এতে প্রতারণা ঘটে, ঘটানোর সম্ভাবনা থাকে। এটাই হচ্ছে জাল করা। সব তুলে নিবেন। উদাহরণটা কি? রহিম 1,000 টাকার নোট, রহিম 1,000টা নোটের মতো দেখতে একটা নোট তৈরি করলো। যদি সে পুরোপুরি হুবহু নয়, তবে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে। রহিম মানুষের সাথে প্রতারণা করেছে বলে গণ্য করেছে, এগুলো প্রতারণার ক্ষেত্রে যাবে। এই যে আমরা আমরা ইয়েতে পড়লাম, 28 ধারাটা পড়লাম, যে এটার সাথে সম্পর্কিত কোন কোন সেকশনের সাথে যাচ্ছে, এগুলো খেয়াল রাখবেন যে এই শব্দগুলো আমরা প্রতারণার ক্ষেত্রে। তাহলে কাউন্টার ফিট বলতে কি বোঝায়? এক জিনিসকে অন্য জিনিসের সাথে হুবহু বানিয়ে প্রতারণা করা। আর কাউন্টার ফিট হওয়ার যদি হুবহু হতে হবে, একই হতে হবে না, একই হওয়া লাগবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা দেখেন, আপনার স্বাক্ষরে পাবেন, প্রায় এটা নিয়ে আমরা স্বাক্ষরে অনেক আলোচনা, এখানে এই ধারাগুলো ভুল করি আমরা। ডকুমেন্ট বা নথি বা দলিল, এখানে হচ্ছে দলিল, 29 ধারা দলিল। ডকুমেন্ট বা দলিল, মনোযোগ দেন। ডকুমেন্ট বলতে বোঝায় যে এমন কোনো বিষয়কে বোঝায়, এই দলিলকে বোঝায় কোনো বিষয়ের উপর কোনো উপর লেখা, কোনো লিখবে, কোনো চিহ্নিত করে প্রদর্শন করে। যেন আমরা পড়ছি এই দলিল সম্পর্কে, আমরা কিন্তু একটা মোটামুটি ক্লাস করছি। দলিল বলতে বাংলাদেশের সীমানার একটা দলিল, একটা খুঁটি পাওয়া গেছে সেখানে সে চিহ্ন আছে, সেটা একটা দলিল। এই যে অক্ষর লেটার বা কোনো, ওই যে আমরা দলিলগুলো স্বাক্ষরে যেগুলো দেখলাম 3 ধারায়, যে মুদ্রার ভিতরে বিভিন্ন বিভিন্ন চিহ্ন করা। হ্যাঁ, আমরা দেখলাম না বিভিন্ন ধরনের মুদ্রার উপরে, মুদ্রা ছাড়াও আমরা বিভিন্ন ধরনের পাথর দেখলাম ক্ষুদাঙ্কিত। আচ্ছা, তারপরে হচ্ছে লেটার্স, সংখ্যা, চিহ্ন, এগুলো হচ্ছে মিশ্রণ থাকবে, যা ব্যবহার করা হতে পারে বা করা যেতে পারে প্রমাণ হিসেবে। এগুলো হচ্ছে কি হবে, এগুলা চিহ্ন সংখ্যা ব্যবহার করবে কি প্রমাণ হিসেবে ব্যবহার করার জন্য দলিলে। তাহলে এক্সপ্লেনটা কি বা ব্যাখ্যাটা কি? কাগজে, লোহা, চামড়া, আমরা পদার্থ লেখা কোনো চিহ্নিত হোক, তা ভিন্নতা নেই। কাগজে লেখা থাক, লোহাতে থাক, চামড়াতে থাক, কোনো পদার্থে যদি লেখা থাকে তাতে অন্য কোনো ভিন্নতা নেই। এটি আদালতে ব্যবহার করা হোক না হোক তা কমে যায় না। এগুলা যদি আদালতে কোনো ব্যবহার করে, এগুলা কিন্তু আদালতে প্রমাণ করার জন্য কমে যাবে না, এগুলা হিসেবে এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হবে। যেমন আমরা দেখি চুক্তি, কন্ট্রাক্ট, চুক্তি দেখি লিখিতভাবে, চুক্তি শর্ত প্রদান সেটা ডকুমেন্ট। চেক, এটা একটা ডকুমেন্ট। পাওয়ার অফ অ্যাটর্নি, এটা একটা ডকুমেন্ট। মানচিত্র পরিকল্পনা, ম্যাপ প্ল্যান, এটা একটা প্রমাণ। নির্দেশ বা নির্দেশ ইনস্ট্রাকশন লেখা থাকে, এটা একটা ডকুমেন্ট। আচ্ছা, আমরা আপনার মেন বই দেখবেন, আপনারা যে দুইয়ে দেখবো, যদি কোনো বাণিজ্যিক কোনো প্রথার মাধ্যমে অর্থ প্রকাশিত ডকুমেন্ট হিসেবে গণ্য হবে। ভেরি ইম্পর্টেন্ট এটা। কেউ নিজের নাম লিখে বিল অফ এক্সচেঞ্জ পিছনে স্বাক্ষর করে, এটা একটা হতে পারে। বাণিজ্যিক প্রথা অনুযায়ী অর্থ হোল্ডারকে পরিশোধ করতে হবে, এটা একটা। তাই ডকুমেন্ট একটি আদালতের স্বাভাবিক লেখা হিসেবে গণ্য হবে। লেখা, চিহ্ন, যে বিষয়গুলো বললাম এখানে, লেখা, চিহ্ন এবং নির্দেশ, সে বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন এখানে, যে অক্ষর, সংখ্যা, চিহ্ন বা মিশ্রণ, এগুলো থাকবে ডকুমেন্ট হিসেবে। তাহলে ডকুমেন্টের জন্য কি কি আদালতে আরেকটা বাদ হলো, যে এখানে ডকুমেন্টের নয়, চেক, পাওয়ার অ্যাটর্নি, কথা বলা, মানচিত্র। তাহলে কথা বলা চুক্তি, কথাই বলা হবে না। ডকুমেন্টের এটা আদালতে গ্রহণযোগ্য হতে পারে। হ্যাঁ, ডকুমেন্টের কি একটি ডকুমেন্টের জন্য কি এটি কি আদালত ব্যবহারযোগ্য হতে পারে? এই কথা শোনা যায়? আচ্ছা, জি স্যার, যাচ্ছে ডকুমেন্ট, স্যার। ডকুমেন্টের সঙ্গে যে কোনো মাধ্যম লেখা চিহ্নিত করা যায়, কাগজ, চামড়া, লোহা, সবগুলাই, সবগুলো। চুক্তি, চুক্তি লিখিতভাবে প্রমাণের জন্য ব্যবহারযোগ্য হলে এটি কি হবে? অবশ্যই এটি ডকুমেন্ট। একটি ডকুমেন্ট। বাণিজ্যিক, বাণিজ্যিক প্রথা অনুযায়ী অর্থ প্রকাশের জন্য ডকুমেন্ট কি হবে? অবশ্যই এটা একটা ডকুমেন্ট হবে। ডকুমেন্ট হিসেবে গণ্য হবে কি? অবশ্যই নির্দেশনা, লেখা বা কাগজ, বন্ধুর কাছে দেওয়া মৌখিক গুজব, এগুলো হবে না, ডকুমেন্ট হবে না। পাওয়ার অফ অ্যাটর্নি, অবশ্যই হ্যাঁ। চেক, চেক ডকুমেন্ট হবে কিনা? হ্যাঁ, হবে।
মানচিত্র পরিকল্পনা ডকুমেন্ট অবশ্যই ব্যবহার করা যাবে। তারপর হচ্ছে ডকুমেন্টের হুবহু অনুকরণ জরুরি না, হুবহু অনুকরণ করা জরুরি না। আচ্ছা, আমরা ক্লাসটা আপনারা আরেকটা লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু জয়েন দিবেন সবাই।